দেখুন মোতালেব, আপনার হার্টের অবস্থা এখন খুব খারাপ। এটি আর স্বাভাবিকে কাজ করতে পারছে না। আপনার শরীরের অন্যান্য অঙ্গগুলো এর প্রভাব দুর্বল হয়ে পড়েছে। তাই আমরা এই একটি মাত্রই হার্ট ট্রান্সপ্লান্ট মাধ্যমে আপনাকে সুস্থ করতে পারবো। আপনাকে বলার পরও আপনি কোনো অপারেশনের দিকে আগাচ্ছেন না। এতে যে আপনার আয়ু ফুরানোর দিকে সেটা কি খেয়াল আছে? মোতালেব ভুইয়া শান্ত গলায় বলল, সে তো অনেক খরচের ব্যাপার ডাক্তার। হ্যাঁ, তবে আমাদের কাছে এখন এই একটাই অপশন, হার্ট ট্রান্সপ্লান্ট। আপনার নতুন হার্টের জন্য আমরা একজন ডোনারের সন্ধান করব। আর যদি কি সব কিছু ঠিক থাকে তাহলে অপারেশন হবে। আজকাল এই প্রক্রিয়ায় অনেক উন্নত হয়েছে, তবে সবসময় কিন্তু ঝুঁকি থাকবে। কিন্তু আপনার হার্টের অবস্থা এতটা খারাপ যে আর দেরি করলে জীবনের ঝুঁকির মধ্যে পড়বে। খরচ কত হতে পারে? এই ধরুন 20-25 লাখ। মোতালেব ভুইয়া নীরব হয়ে রইল। 20-25 লাখ টাকা যদি তার নিজের পেছনে ব্যয় করেন তিনি, তাহলে তার পরিবারকে কিভাবে চালাবে? তার ব্যবসার কি হবে? মেয়ে বিয়ে দিবে কি করে? অপারেশন করাটা কি খুব জরুরি ডাক্তার? ওষুধ খেয়ে সারানো যাবে না? শুরুর দিকে আসলে চেষ্টা করা যেত, কিন্তু লাস্ট পর্যায়ে আপনাকে মিথ্যা আশ্বাস দেওয়ার কোনো মানেই হয় না। অপারেশন একমাত্র পন্থা। আপনি যতই এগোবেন অপারেশনের দিকে ততই আপনার জন্য মঙ্গল, কারণ এরপর হার্ট অ্যাটাক করে বসলে মনে হয় না আর বাঁচবেন। মোতালেব ভুইয়া ফাইলটা নিয়ে উঠে দাঁড়ালেন। আপনাকে পরে জানাবো ডাক্তার। বেরিয়ে আসলেন মোতালেব ভুইয়া। বেশ কয়েক বছর ধরে শ্বাসকষ্ট, ক্লান্তি, বুকের চাপ সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। কয়েক মাস হলো সে জেনেছে তার এই রোগের কথা, কিন্তু তার ব্যবসায় নিজের পুঁজি তো এত নেই। কত থাকতে পারে? 7-8 লাখ। এই টাকায় তো অপারেশন হবে না। মেহরিন বাবার বিষণ্ণ চেহারা দেখে বলল, বাবা সব ঠিক আছে? আমাকে কেন সাথে যেতে দিলে না? ডক্টর কি বলেছে? মোতালেব ভুইয়া মেয়েটার মুখের দিকে তাকিয়ে ম্লান হাসলেন। তেমন কিছু না রে, ওষুধ দিয়েছেন, বলেছেন খেলে সেরে যাবে। অনেক দিন ধরেই তো খাচ্ছ ওষুধ বাবা, সারার তো নাম নিচ্ছে না। এবার বলছে সেরে যাবে। বাসায় চল। মহাদেবপুরে নিজ বাড়িতে এসেছেন ভোরে বাশার সুলতান। ইচ্ছে ছিল সোলেমানের হবু বউটাকে দেখার, কিন্তু এসে শুনতে পেল তারা ঢাকায় গিয়েছেন। বাশার সুলতান দীর্ঘ শ্বাস ফেলে পকেট থেকে ফোন বের করে ছেলেকে কল লাগালো। চট্টগ্রামের সবচেয়ে দামি হোটেল এস খালেদ রোডের লালখান বাজার থাকা রেডিসন ব্লু হোটেলের 15 তলার একটি কক্ষে উপুর হয়ে শুয়ে আছে এজওয়ান সুলতান। শরীরে তার সাদা রঙের ব্ল্যাঙ্কেট, যা কোমর অবধি ঢাকা, উন্মুক্ত ধবধবে ফর্সা পিঠ। ফোন বেজে চলেছে, কিন্তু এজওয়ান ধরছে না। কিন্তু ফোনও থেমে নেই, এক নাগারে বেজেই চলছে। এজওয়ান এবার বিরক্ত হয়ে বা হাত দিয়ে ঘুম ঘুম চোখে মোবাইল খুঁজে নাম্বার না দেখে কানে নিয়ে বলল, হ্যালো, কে রে? কারা তো গুদগুদি উঠেছে। ঘরে কি বাপ ভাই নাই? আমাকে ফোন দিয়ে বিরক্ত করছিস? দেখছিস ফোন ধরছি না, তারপরও বারবার কেন ফোন করে দিচ্ছিস? আমি তোর বাপ এজন, ভদ্রভাবে কথা বল। এজওয়ান কান থেকে ফোনটা নামিয়ে নাম্বারটা দেখে নিল। ভুলে বাপকে এসব বলে দিল। ফোন কেন দিচ্ছ? খোঁজ খবর জানার জন্য। কয়টার খবর জানতে চাও? রাতের নাকি দিনের? বেয়াদব, ঢাকা আসছিস কবে? কাল পরশু। তুমি কোথায়? গ্রামে। গ্রামে কেন? এমনি আচ্ছা রাখি। এজওয়ান কান থেকে ফোন নামিয়ে আর মোড়া ভেঙে পাশ ফিরতে অর্ধনগ্ন হয়ে এজওয়ানের দিকে তাকিয়ে থাকা মেয়েটাকে দেখে মুহূর্তে মুখের ভঙ্গিমা চেঞ্জ হয়ে গেল। নীল চোখের অধিকারী এই পুরুষটির। বিছানা ছেড়ে উঠে মেয়েটার দিকে এগিয়ে আসলো। মেয়েটার চোখে মুখে হাসি। ভেবেছে এজওয়ান সুলতান বোধহয় কাছে টেনে নিবে, কিন্তু তা ভুল প্রমাণ হলো। এজওয়ান মেয়েটার মাথার চুলগুলো টেনে ধরে বলল, তোর সাহস তো কম না। তুই এখনো আমার রুমের ভেতর আছিস। তোকে বলেছিলাম না চলে যেতে? বলেছিলাম না এই মুখ আর না দেখাতে? তারপরও তুই ভুল কি করে করলি? তুই জানিস না এইজন সুলতান এক মুখ এক শরীর, দ্বিতীয়বার দেখতে পছন্দ করে না। মেয়েটা ব্যথায় চোখ মুখ খিচে ধরলো। ছাড়া পাওয়ার জন্য বলল, আমার ভুল হয়ে গেছে রিজওয়ান, আমি তো জাস্ট তোমায় খুশি। মেয়েটাকে থামিয়ে দিয়ে এজওয়ান বলল, তুই আমার নাম ধরে কেন ডাকলি? তোকে এই অধিকার কে দিয়েছে? এক রাত কি বিছানায় ঠাঁই পেয়েছিস? এতেই তুই সাপের 5 পা দেখে ফেলেছিস। তুমি করে ডাকছিস আমায়? তোর মতো হাজারো মেয়ে একটা রাত আমার সাথে কাটানোর জন্য মারিয়া হয়ে যায়। জাস্ট 5 সেকেন্ড পাবি এই রুম থেকে বের হওয়ার জন্য। 5 থেকে 6 যাবে মানেই তোকে এখানেই পুঁতে রেখে দেবো আমি।
মেয়েটার জীবনের ভয় আছে। এজওয়ানের সাথে এক রাত কাটানোর জন্য গতকাল এসেছিল পার্টিতে। নিজে থেকে ঘাসাঘাসি করছিল এজওয়ানের সাথে, জানা ছিল না এই ছেলে এমন ব্যবহার করবে। পাশ থেকে ওড়না দিয়ে নিজেকে ঢেকে নিচ থেকে জামাটা নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। বাহাদুর আসছিল এজওয়ানের রুমের দিকে। আকস্মিক মেয়েটাকে এভাবে বের হতে দেখে রুমে ঢুকে দেখলো এজওয়ান সোফায় বসে টেবিলের উপর 2 পা রেখে সিগারেট খাচ্ছে। ওভাবে চলে গেল মেয়েটা। আগে যান পরে মান। আরে এই মাতারিকে কালকে পার্টি ছিল আমার রুমে। কে? তোকে নিয়েই তো সাথে ঢুকলো মেয়েটা, ভেবেছি তুই নিস্তে। আমি কখনো মেয়েদের নিজে থেকে আনি না, ওরাই আসে নিজে থেকে। আর জানিস এই মেয়েটা ভার্জিন না। বাহাদুর মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। জিজ্ঞাসা কর কি করে বুঝলাম। অবশ্যই ছুঁয়ে। আমি কিছুই করিনি। তাইলে বুঝলি কেমনে? এক্সপিরিয়েন্স থেকে। এটা বোঝার জন্য এখন আমায় মেয়েদের শরীর ধরা ছোঁয়ার দরকার পড়ে না, চেয়ার দেখলেই বুঝে যাই। এই জন্য মেয়েটাকে রাতেই বলেছি চলে যেতে। এমনি আর কতদিন চলবে আজওয়ান? যতদিন বেঁচে আছি। বিয়ে শাদীর পরও কি এসব চলবে? বিয়ে আর আমি দুই মেরুর হালা, এদের একসাথে করা ইম্পসিবল। গ্লাসে মদ ঢাল, কথা না বলে। সোলেমান ভাই জানলে কিন্তু খবর আছে। কে জানাবি? তুই। আমার কি মরার শখ জাগছে নাকি যে বলতে যাব? গুড, তাহলে চুপ থাক। আসলে কি তুই এমনটাই থাকবি? কেন, ডাউট আছে? কি দরকার এত নারীর সাথে মেলামেশা করার? বিয়ে করে বউয়ের সাথেই কর না। এক নারীর শরীরে পড়ে থাকার জন্য এজন সুলতান জন্মায়নি। আমি ধরার জন্য জন্মাইনি বাহাদুর, আমি ছাড়িয়ে দেবার জন্য জন্মেছি। এক নারীর দেহে আমার মন ভরে না। আই ওয়ান্ট ডিফারেন্ট ফিমেল। বাহাদুর হেলান দিয়ে পা তুলে বলল, জীবনে কয়টা মেয়ে ছাড়ছস হিসাব রাখছিস? হিসাব করে নেই, তোর সময় থাকলে তুই কর হিসাব। তাও একটা মোটামুটি নম্বর দে শুনি। এজওয়ান সিগারেট ধরাতে ধরাতে বলল, আমি তো নিজেই গুলাই ফেলেছি কয়টা। চেহারা মনে নেই, নাম মনে নেই, নম্বর মনে থাকবে কেমনে? জীবনে প্রেম করিসনি? প্রেম? আমার কাছে প্রেম ফকিরের ভিক্ষার চেয়েও সস্তা। বাহাদুর মুখ ঘুরিয়ে বলল, তাইলে সারাদিন মেয়ে মানুষ নিয়ে এইডা ওইডা কেন করস? এজওয়ান পায়ের তলায় ফেলে সিগারেটটা দলাই মলাই করে বলল, চাহিদা মেটানোর লাইগা। তোর কি একবারও মনে হয় না? আমার মন নাই মাইরি, মনটা আগেই ডাস্টবিনে ফেলাইছি। বাহাদুর ঠান্ডা গলায় বলল, এভাবে কতদিন টিকবি? মরার আগ পর্যন্ত টেকমো। ঢাকায় থাকা আজকে নিয়ে 5 দিন মেহেরিন ছাদের দোলনায় বসে আছে। উর্মি এখনো ঘুমাচ্ছে। মেহেরিন হাতে মায়ের ফোন। ইমন ভাইয়ের সাথে তো মেহেরিনের দেখাই হলো না, অথচ কাল বা পরশু তারা চলে যাবে বাড়ি। মেহেরিন কল লাগালো ইমনের নাম্বারে। ইমন শুয়েছিল। ফোন আসে, ফোনের দিকে তাকাতেই দেখলো মেহেরিনের মায়ের নাম্বার। ইমন ভাবলো উর্মি কল করেছে, সেজন্য ফোন রিসিভ করে বলল, হ্যাঁ উর্মি বল। মেহেরিন মৃদুস্বরে বলল, আমি মেহেরিন ইমন ভাই। ইমন কান থেকে ফোনটা নামিয়ে একবার ফোনের দিকে তাকালো। মেহেরিন ফোন করেছে, তাও আবার নিজে থেকে। শোয়া থেকে বসে বলল, হ্যাঁ মেহেরিন বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো জীবন যেভাবে চালাচ্ছে সেভাবেই। আপনার কি চাকরি এখনো হয়নি ইমন ভাই? হবে কিভাবে বলো, সব তো বন্ধ করোনার জন্য। আর এই ঢাকা শহরের লোক ছাড়া জব পাওয়া দুর্বিষহ। আপনি কোথায় এখন? মালিবাগ। আমরা কাল পরশু হয়তো চলে যাব বাড়িতে। উনি শেষবার দেখা করতে চায় আবার। আজ? সময় থাকলে আজ। আচ্ছা আমি দুপুরের দিকে আসছি, তুমি আসবে মেহেরিন? অনেকদিন হলো তোমায় দেখি না, ভীষণ মনে পড়ছে সেই দিনগুলো। গান কি গাওয়া হয় এখনো? মেহেরিন তপ্ত শ্বাস ফেলল। গানের মাস্টার নেই, সেজন্য গাওয়াও হয় না। আপনি গান নিয়ে ভাবলেও পারতেন ইমন ভাই। গান শখের বসে শিখেছিলাম মেহেরিন। খেয়েছো সকালে? আপনি এখনো খাওনি? খেয়ে নিন, রাখছি তাহলে। মেহেরিন ফোন কেটে দিল। উর্মিদের জন্য ভীষণ কষ্ট হয় মেহেরিনের। কত কষ্ট করেই না তারা জীবনযাপন করছে। দুপুরের দিকে উর্মিকে নিয়ে বের হলো মেহেরিন। তেহরান আজ আসেনি সাথে, ইমন আজও হেঁটে এসেছে। দূর থেকে দেখলো মেহেরিন উর্মিকে, চোখ জুড়িয়ে গেল মেহেরিনের মুখশ্রী দেখে। এই মেয়েটার চেহারা একটা কিছু আছে, দেখলে হৃদয়ে প্রশান্তি বয়ে যায়। ইমন এগিয়ে আসলো। মেহেরিন স্মিত হাসলো। তিনজনে মিলে একটা বেঞ্চে বসলো। উর্মি ভাইকে এটা ওটা বলছে। ইমন মনোযোগ দিয়ে বোনের কথা শুনছে। পাশ দিয়ে ঝালমুড়িওয়ালা যেতেই উর্মি বলে উঠল, ভাই ঝালমুড়ি খাবো। ইমন ঝালমুড়িওয়ালার দিকে তাকালো। তার পকেটে আছে তো মনে হয় 20 টাকার একটা নোট। বোন চেয়েছে খেতে,
না করতে পারে না, সেদিনও কিছু খাওয়াতে পারেনি। ইমন রান মুখে দুটো মুড়ি দিতে বলল, লোকটা বানিয়ে দিল। একটা উর্মি, আরেকটা মেহরিনের জন্য। মেহরিন লক্ষ্য করলো ইমন পকেটে হাত দিয়ে টাকা বের করলো, 20 টাকার একটা নোট। আবার হাত দিল পকেটে, কিন্তু এবার কিছু বের হলো না, টাকা আর নেই। মেহরিন জিজ্ঞাসা করলো। ইমন ভাই আপনি খেলেন না? ইমন টাকাটা দিয়ে বলল, আমি খেয়ে এসেছি, পেট ভরা। বেশ কিছুক্ষণ থাকার পর এবার মেহরিনদের উঠার পালা। উর্মি ভাইকে জড়িয়ে বলল, ভাই আর থাকা লাগবে না ঢাকায়, আমাদের সাথে চলো, গ্রামে কিছু একটা করা যাবে। ইমন স্মিত হেসে বলল, তা বললে হয় না বোন, ভালো থাকিস, খুব শীঘ্রই বাড়ি যাব। মেহরিন উর্মিকে হাঁটতে বলে ইমনের সামনে এসে দাঁড়িয়ে সাইড ব্যাগ থেকে একটা খাম বের করে ইমনের হাতে দিয়ে বলল। বাসা গিয়ে খুলে দেখবেন ভাইয়া, আসছি, সাবধানে থাকবেন। মেহরিন চলে গেল। ইমন তাকিয়ে দেখলো মেয়েটার যাওয়া, কি আছে এই খামে। ইমন ভাবতে ভাবতে হাঁটা ধরলো খামটার দিকে তাকিয়ে। সোলেমান আর ইব্রাহিম একটু বেরিয়েছিল, আর্মি অফিস থেকে ফিরছে। এখন তারা ক্লাবে যাবে শরীফের কাছে। গাড়ি চালাচ্ছে ইয়াসিন, সামনে সিটে ইয়াসিনের পাশে ইব্রাহিম আর পেছনে সোলেমান ফোনে কিছু একটা করছে। আকস্মিক জোরে গাড়ির ব্রেক করতে সোলেমান ইয়াসিনকে বকা দিল। মারার প্ল্যান করছে নাকি আমার ইয়াসিন? ইয়াসিন সামনে তাকালো। এক পুরুষ এখনই তাদের গাড়ির তলে এসে মরতে যাচ্ছিল। ভাই, এক ছ্যামরা গাড়ির সামনে আসছে মরতে। মরে গেছে? না। যা দেখে আয়। ইব্রাহিম বের হলো। ইমনের শরীরে ধুলোবালি লেগে আছে, সেটা পরিষ্কার করে মাটিতে পড়া মেহরিনের খামটা তুলতেই দেখতে পেল সামনে এক লোক দাঁড়িয়ে আছে। ইমনেরই দোষ ছিল সেটা বুঝতে পেরে ইব্রাহিমকে উদ্দেশ্য করে বলল, সরি স্যার, বেখেয়ালির কারণে এমনটা হলো। ইব্রাহিম আপাদমস্তক দেখলো ইমন। নাম কি তোমার? জি, ইমন। বাসা কোথায়? বাসা মহাদেবপুর, এখন থাকি মালদিবাগ। কে সোলেমানদের বাড়িও তো মহাদেবপুর। জানো না দেশের যা অবস্থা, তারপরে মাস্ক ছাড়া এভাবে বের হয়েছো কেন? মাস্ক আছে পকেটে। কি করো তুমি? বেকার আমি, চাকরির জন্য ঢাকায় এসেছি। ইব্রাহিম পকেট থেকে একটা কার্ড বের করে বলল। কাজ না পেলে এই নম্বরে কল দিও, কাজের ব্যবস্থা হয়ে যাবে। ইমন তপ্ত শ্বাস ফেলে চলে আসলো। কি তখন থেকে এই লোক এটা ওটা জিজ্ঞাসা করছিল, কে এই লোক? ইব্রাহিম গাড়িতে এসে বসলো। সোলেমান বিরক্ত হয়ে বলল, নিজের বিয়ের কথাবার্তা বলতে গিয়েছিলে নাকি? ছেলেটাকে ভীষণ অসহায় লাগলো, ঢাকায় এসেছে কাজের সন্ধানে। তোদের মহাদেবপুরে ছেলের বাড়ি, সেই জন্য কাজের ব্যবস্থা করে দিলি? দিলাম। দেশের বেকারত্ব হ্রাস করা আমাদের দায়িত্ব। ইয়াসিন গাড়ি স্টার্ট দিল। ক্লাবের সামনে এসে থাম। গাড়ি থেকে নেমে সোলেমান সোজা ভেতরে ঢুকে দোতলায় গিয়ে শেষের এক কক্ষে ঢুকে। পুরো রুম ফাঁকা, শুধু আছে একটা আলমারি, যা দেখতে বাহির থেকে আলমারি কিন্তু আসলে এটা একটা দরজা। সোলেমান সেই দরজা খুলতে একটা সিঁড়ি দেখা গেল। সোলেমান সিঁড়ি দিয়ে একদম নিচে আসলো। পেছনে পেছনে ইব্রাহিমও। চেয়ারে হাত পা বাঁধা শরীফ, দেহে প্রাণ নেই, শরীরে বিভিন্ন স্থান কাটা, রক্ত এখনো চুয়ে চুয়ে পড়ছে। সোলেমান এগিয়ে আসলো। শরীফের বন্ধ থাকা চোখের পাতা উঁচু করতে দেখতে পেল ফাঁকা। সোলেমান সরে আসলো। পাশ থেকে কেরোসিন তেল নিয়ে শরীফের মৃতদেহের ওপর ছিটিয়ে দিল, তারপর পকেট থেকে লাইটার দিয়ে জ্বালিয়ে দিল। মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো, পুড়তে শুরু করলো মৃতদেহ। ইব্রাহিম চোখ ফিরিয়ে নিল। আসলে রাজনীতি কখনোই শুধু নীতি মেনে হয় না, নীতির বাহিরেও একটা নীতি আছে, যা স্বয়ং সোলেমান নিজে বানিয়েছে। ইমন মেসে ফিরে খামটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো, তারপর খামটা খুলতে দেখতে পেল তাতে 3000 টাকা আছে। মেহরিন মূলত ইমনকে টাকাগুলো দেওয়ার জন্যই দেখা করতে চেয়েছিল। মেহরিন ভালো করেই বুঝতে পেরেছে ইমনের পকেট শূন্য, আর সরাসরি টাকা না দিলে ইমন কখনোই নিত না, সেজন্য খামে করে দিয়েছে। খামে টাকার সাথে একটা চিরকুটো আছে। ইমন পড়ল। ইমন ভাই, টাকাগুলো আমি জমিয়েছিলাম ঈদের সালামি টিফিনের টাকা দিয়ে। আমি ধারণা করেছিলাম আপনি ভালো নেই, সেই জন্যই এগুলো আপনাকে দিলাম। আমি চাই ক্ষণিকের জন্য হলেও আমি আপনার এই দুর্বিষহর সময় পাশে থাকতে। টাকাগুলো সামনাসামনি দিলে কখনোই নিতেন না, তাই বলছি টাকাগুলো আপনি আপনার মনে করে কাজে লাগান। যখন আপনার চাকরি হয়ে যাবে তখন টাকা ফিরিয়ে দিয়েন। আপনি ভালো থাকুন। আপনার উপর অনেক আশা নিয়ে বসে আছে উর্মি আর চাচি। আপনি সফল হন, আপনাদের এই দুঃসময় কেটে যাক অতি শীঘ্রই। ইমন মৃদু হাসলো, টাকাগুলো সযত্নে রেখে দিল খামে। বিড়বিড় করে বলল, শুধু দুর্বিষহের সময় না, সারাটা সময় দুঃখের সাথে সাথে সুখের সময়ও আমি তোমাকে পাশে চাই মেহরিন। সোলেমান বাসায় ফিরে ইজি চেয়ারে বসে সিগারেট খাচ্ছে। এখন কিছুটা শান্তি লাগছে। হুট করে পকেটে থাকা ফোন বেজে উঠল। সোলেমান না দেখেই ফোনটা রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে অতি পরিচিত একটা কণ্ঠস্বর ভেসে আসলো। কেমন আছিস সুলাইমান? সোলেমানের পায়ের রক্ত মাথায় চড়ে গেল। এই কণ্ঠ শুনে তীব্র কণ্ঠে বলল, ফোন কেন দিয়েছিস? শুনলাম বিয়ে করেছো। সোলেমানের কপালে রাগের কারণে দু ভাঁজ পড়ল। নজর রাখছিস আমার উপর?
ফোনের ওপাশ থেকে নিঃশব্দে হাসির রোল শোনা গেল। হাসির শব্দ শুনে গায়ে জ্বালা ধরে গেল সোলেমানের। নজর রাখা লাগে না সুলেমান, মেয়েটা কি ভীষণ সুন্দরী সুলেমান। সোলেমান তো মেয়েটাকে দেখেনি। মেয়েটা সুন্দর, আম্মা তো বলেছে তার পছন্দ হয়েছে, তাহলে নিশ্চয়ই রূপে গুণে অতুলনীয়। তোর সে 1000 গুণ সুন্দরী সে। কথাগুলো বুক চিরে ছুরির মতো বিঁধে গেল প্রেমার মনে। চোখের কোণে জমে থাকা জল মুছে সে গলা আটকে আসা কণ্ঠে বলে উঠে, তুমি বিয়ে করবে এটা আমি মানতেই পারবো না সুলেমান, আমার বুকটা ফেটে যাচ্ছে। তোর বুক ফেটে গেলে তো জামাইকে গিয়ে বল ডক্টর দেখে সেলাই করে নিয়ে আনতে। অভিমানের সুরে প্রেমা বলল। বিয়েটা না করলে হয় না? সোলেমান চেয়েছিল বিয়েটা করবে না, কিন্তু এই মেয়ের কথার প্রেক্ষিতে এখন মায়ের পছন্দ করা মেয়েকে সোলেমান বিয়ে করবে। তুই জামাইয়ের বিছানায় ফুর্তি করবি আর আমি তোর শোকে কুমার হয়ে থাকবো সারা জীবন। এ তোর কি লজ্জা নেই? একজন বিবাহিত নারী হয়ে পরপুরুষকে ফোন দিচ্ছিস এত রাতে? প্রেমার মুখ অপমানে ফ্যাকাশে হয়ে গেল। আবেগে ভেসে ফোন করেছিল, এখন মনে হচ্ছে কান্নায় ডুবে যাবে। সোলেমানের বিয়ের খবর শুনতে পেয়ে নিজেকে আর আটকাতে রাখতে পারেনি, সেজন্য আবেগে ফোন করে মনে যা আসছে তাই বলে দিয়েছে। প্রেমা ছোট্ট করে বলল, সরি, রাখছি, ভালো থাকো, আর পারলে প্লিজ আমায় ক্ষমা করে দিও। সোলেমান তীব্র তাচ্ছিল্যের সহিত বলল, ক্ষমা? তাও আবার তোর মতো মেয়েকে? ইহকালে কেন, পরকালে তোর মতো মেয়েকে আমি সোলেমান ক্ষমা করবো না। আমার ঘৃণায় বাঁচবি তুই। ফোন রাখ, আর ফোন দিবি না কোনোদিন আমায়। সোলেমান ফোন কেটে দিল, নাম্বারটা ব্লক লিস্টে ফেলে রাখলো। মেয়েটা ফোন করে দিল আজ তার মুডের 12টা বাজিয়ে। প্রেমা ফোনটার দিকে তাকিয়ে রইল। জীবনের কোনো প্রান্তে কোনো অজান্তে প্রেমা এতটা নিঃস্ব হয়ে গেল। প্রায় সময় দেখে নাম্বারটা, কিন্তু কল দেওয়ার সাহস হতো না। আজ সাহস করে দিয়েছিল। তার সোলেমান অন্য কাউকে বিয়ে করবে, অন্য কাউকে ভালোবাসবে, এটা মানতেই পারছে না প্রেমা। তারপরেও মেনে নিতে হবে। সোলেমানেরও অধিকার আছে কারোর সাথে সুন্দর মতন বাঁচার, কিন্তু প্রেমার জীবন, সে তো সুখী নেই। তার জীবনে সুখ কবে ছিল শেষবার? সোলেমানকে হারানোর পর থেকে তার জীবন জাহান্নাম। কম কষ্ট তো হয়নি সোলেমানকে ছেড়ে আসার সময়। এক পাহাড় সম কষ্ট নিয়ে সে সোলেমানকে ছাড়তে বাধ্য হয়েছিল, কিন্তু কেউ জানতে পারল না সেদিন প্রেমার অগোচরে করা কান্নার কথা। কেউ জানতে পারল না সেদিন এক বুক কষ্ট নিয়ে সোলেমানকে এসে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ছেড়েছে। অথচ পৃথিবীর লোকেরা জানলো প্রেমা প্রতারণা করেছে। চুপচাপ ক্লান্ত ভঙ্গিতে প্রেমা এগিয়ে গেল ব্যালকনির দিকে। ব্যালকনির দিকে গ্রিল আঁকড়ে ধরল ও দুহাতে। ঠান্ডা ধাতব স্পর্শে গালবে গড়িয়ে পড়ল জমাট বাঁধা কষ্টের অনুভূতি। গালের একপাশে রক্ত জমে নীলচে দাগ হয়ে উঠেছে। শরীরটা তার আঘাতের ব্যথায় জর্জরিত। ফর্সা সুন্দর নূরের মতন চেহারাটায় এখন আর সেই আগের নূর নেই, আছে শুধু আঘাতের চিহ্ন। অর্ধ চাঁদের দিকে তাকিয়ে ক্ষীণকণ্ঠে প্রেমা বলে উঠল, তুমি জানতেই পারবে না তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছেড়ে আসার পর থেকে আমি আর সুখের মুখ দেখিনি, জানি না আর কখনো দেখতে পারবো কিনা। তবে জেনে রেখো, আমি আজও তোমাকে ভালোবাসি। আমার প্রথম এবং শেষ ভালোবাসা তুমি ছিলে, আর মৃত্যুর আগ অবধি তুমিই থাকবে। কিন্তু তুমি তা জানতেই পারবে না। তোমার চোখে ঘৃণা নিয়েই আমার মৃত্যু হবে একদিন, দেখে নিও। তোমার ঘৃণাকে আমি প্রচন্ড ভয় পাই। কথাগুলো শেষ হতেই বুকের ভেতর থেকে গুমড়ে উঠল কান্না। খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে প্রেমার, কিন্তু এই বাড়িতে কান্নারও অনুমতির প্রয়োজন। এই বাড়িতে ব্যথাও যেন শিষ্টাচারের আবরণে ঢাকা। ঠিক তখনই দূরের এক গাছের ডালে নিঃশব্দে এসে বসলো একটা ছোট চড়ুই পাখি। রাতের নীরবতা ছুঁয়ে ওর ডানা ভিজে উঠেছে বেদনায়। ঠান্ডা হাওয়ায় পাখিটার পালক হালকা কেঁপে উঠল, ঠিক যেমন প্রেমার বুকের ভেতর থরথর করে কাঁপছিল চাপা কান্না। চাঁদের ম্লান আলোয় পাখিটার অবয়ব আবছাভাবে দেখা যাচ্ছিল। সেই নিঃশব্দ সাক্ষীর মতো বসে থাকা পাখিটার দিকে তাকিয়ে প্রেমার বুকের ভেতর জমে থাকা সুর যেন ফুঁড়ে বেরিয়ে এলো নিভৃত কাঁপুনির মতো। চাঁদের ম্লান আলোয় ঝাপসা হয়ে ওঠা পাখিটার দিকে তাকিয়ে নিজের অচিন্তনীয় বেদনার স্বর বয়ে নিয়ে প্রেমা গিয়ে উঠল এক নিঃশব্দ প্রার্থনা। যাও পাখি যারে ওরে, তারে কয়েও আমার হয়ে, চোখের জলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে। যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। তার ঠিক একদিন পরে মেহেরিনরা তাদের নিজ বাড়িতে চলে আসলো। উর্মি তার নিজের বাড়িতে। ইতি বেগম জিজ্ঞাসা করলেন ইমনের কথা। উর্মি বলল, ভাইয়া চেষ্টা করছে মা, বলছে খুব শীঘ্রই আসবে বাড়ি। ইতি বেগম খানিকটা স্বস্তি পেলেন। রাতে রান্না করার জন্য চাল নেই বাসায়। ইতি বেগম পাশের বাসায় গেল কিছু চাল আনতে, তারপর রান্না বসালেন। রাতে ভাত আর শুকনা মরিচ বাটা, কাঁচা বাজার নেই রুমে। রাতটা কোনো রকমে এটা দিয়ে চালিয়ে সকালেই যাবে বাজারে। মোতালেব ভুইয়া নিজের রুমে বসে আছেন চুপচাপ। সেরিন রুমে ঢুকে দেখলো বাপজান তার চিন্তিত মুখ করে বসে আছে। সেরিন বাবার পাশে বসে বলল, কি হয়েছে আব্বা, এমন চিন্তিত কেন তোমার মুখ?
মোতালেব ভুইয়া মেয়ের দিকে তাকালেন। বড় মেয়ে যথেষ্ট বুদ্ধিমতী হলেও তার ছোট মেয়েটা তেমন বুদ্ধিমতী নয়, খুব সাধারণ নিষ্পাপ। সে যে বাপ ছাড়া তেমন কিছুই বুঝতে চায় না। সেরিন, আমি একটা দায়িত্ব দিব তোকে। হ্যাঁ আব্বু বলো না। আমি মরে গেলে মেহরিন আর তোর মাকে দেখে শুনে রাখবি সব সময়, কথা দে। সেরিন বাপকে জড়িয়ে ধরল। হঠাৎ এমন কথা কেন বলছো আব্বা? তুমি আমরা সবসময় একসাথে থাকবো তো। জীবনের গ্যারান্টি কেউ দিতে পারে না রে মা। কখনো যদি আমার কিছু হয়ে যায় ওদের খেয়াল রাখিস। কিছু হবে না তোমার আব্বা। তুমি ওঠো, খেতে চলো, আমি মেহেরিনকে ডেকে আনছি। মেহেরিন বাসায় এসে ফ্রেশ হতে সেরিন আসে খাবার খাওয়ার জন্য ডাকতে। মেহেরিন ভেজা চুলে গামছা দিয়ে ভালো মতন মুছে বলে, কে রেঁধেছে? তোর পছন্দের চিংড়ি মাছ আর গরুর মাংস ভুনা। মেহেরিনের জিভে জল চলে আসলো। বোনকে জড়িয়ে ধরে বলল। তুমি কি জানো আপু, তুমি ওয়ার্ল্ডের বেস্ট বোন আমার কাছে। সেরিন মুচকি হাসলো। একটা মেয়ের কাছে তার দ্বিতীয় মা হয় তার বোন। আমি তোকে মায়ের মতন ভালোবাসি মেহেরিন। কখনো কোনো সমস্যা হলে দুনিয়ার কেউ তোর বিপক্ষে চলে গেলেও আমি সেরিন কখনই তোর বিপক্ষে যাব না। সবসময় তোর এই বোন তোর সাথেই আছে। নিজেকে কখনো একা ভাববি না। মেহেরিন সেরিনের হাতের উল্টো পিঠে চুমু খেলো। তারপর হুট করে মনে পড়লো সে যে ভেবেছিল ঢাকায় যাওয়ার আগে লোকটার নাম ঠিকানা বোনের থেকে জেনে নিবে। কই, আর তো জানা হলো না। সেরিন মেহেরিনকে কিছু ভাবতে দেখে জিজ্ঞাসা করলো, কি ভাবছিস? আপু, একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। বল। আচ্ছা আপু, আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার নাম কি? তিনি ঢাকার কোথায় থাকেন? নামটা ঠিক এই মুহূর্তে মনে নেই, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকে শুনেছি। মেহেরিনের মনে পড়লো তেহরানের সাথে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল মেহেরিন। খাবার ঘর থেকে মোতালেব ভুইয়ার ডাক ভেসে আসলো। তিনি মেয়েদের ডাকছেন খেতে আসার জন্য। তিনি মেয়েদের সাথে করেই খাবার খান। এমন দিন খুব কমই গিয়েছে যে মোতালেব ভুইয়া মেয়েদের রেখে একা খেয়েছেন বাসায়। মেহেরিন সেরিন গিয়ে বাবার দুপাশে বসলো। সানজিদা বেগম খাবার বেড়ে দিলেন। মোতালেব ভুইয়া তৃপ্তি নিয়ে খেলেন মেয়েদের সাথে। না জানি কতদিন হায়াত আছে তার। বড় মেয়ের একটা আশ্রয় আছে, এখন ছোট মেয়েটার একটা আশ্রয় পাইয়ে দিলে মোড়ে শান্তি তার। দুপুরের গরম রোদের পর পরিবেশ কিছুটা শীতল হলো। বিয়ের রাত 10 দিন বাকি মেহেরিনের বাবা খুব ঘরোয়াভাবে দিবে ছোট মেয়ের বিয়েটা, কারণ এলাকায় খুব একটা আয়োজন করে বিয়ে দেওয়া নিষেধ এই করোনার মধ্যে। মোতালেব ভুইয়া আত্মীয়স্বজনদের দাওয়াত দিয়েছেন ফোন করে খুব সীমিত পরিসরে। এর মধ্যে মেহেরিন জানতে পারলো তার এসএসসির রেজাল্ট দিবে জুনের 30 তারিখে। মেহেরিনের বিয়ে 4 দিন পর। রেজাল্ট নিয়েও বেশ চিন্তা হচ্ছে। প্লাস আসবে তো, না আসলে শ্বশুরবাড়িতে মুখ দেখাবে কি করে। ঢাকা সুলতান নিবাসে আকস্মিক এক পুলিশের আবির্ভাব হয়। সুলেমান তখন তার রুমে বিশ্রাম নিচ্ছিল। বাসার সুলতানের ডাকে নিচে নেমে এসে দেখে এক পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। সুলেমান ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, আপনি কে? পুলিশ অফিসারটা ইউনিফর্ম দেখিয়ে বলল, শরীরে কিসের পোশাক দেখতে পাচ্ছেন? আচ্ছা, অবশ্যই দেখতে পাচ্ছি, কিন্তু আপনাকে ঠিক চিনলাম না। নতুন নাকি? জি। তা আমার বাড়িতে কি? আপনার সাথে কিছু কথা বলার ছিল। সুলেমান পায়ের উপর পা তুলে বসে বলল, বলুন। আপনার এক সহকর্মী মা একটা মিসিং ডায়েরি করেছে। কোন সহকারী? শরীফ, চিনেন তো? ও চিনেছি। তা তাকে নিয়ে আমার সাথে কিসের কথা আপনার? ও তো আপনার লোক। ও এতদিন ধরে মিসিং, আপনি জানেন না? ও মিসিং সেটা আমি জেনে কি করব? মিসিং হলে সেটা খুঁজে বের করার দায়িত্ব প্রশাসনের, আমার না। ওকে লাস্ট কবে দেখেছিলেন? কয়েক সপ্তাহ আগে। আমি শুনেছি ও আপনার দলের থেকে বিপরীতে থাকা দলের হয়ে কাজ করত। কথাটা সত্যি? যখন জেনেছেন তখন তো সত্যি। আচ্ছা, আপনি রাগের বসে কিছু সুলেমান অগ্নি চোখে তাকালো। পাশে থেকে বাসার সুলতান ভারী গলায় বলল, গিয়ে প্রমাণ ছাড়া সুলেমানকে কোন সাহসে ব্ল্যাকমেল করিস? মেরে একদম পুঁতে রেখে দিব বলে রাখলাম। ওসি আমাকে কি শেখাবে? ধরে নে তাই। তোকে জাস্ট 2 সেকেন্ড লাগবে উড়িয়ে দিতে। তোদের ওসি তোকে কিছু শিখিয়ে দেয়নি? ওসি আমাকে কি শেখাবে? নাম কি তোর? তুই তো করে করছেন কেন? আর আমার নাম সাইফ। বের হয় সুলতান। বের হয় এখন সুলতান নিবাস থেকে। বাকিটা আমি দেখছি তোর। কি দেখবেন? পুলিশ স্টেশন যেতে যেতে বুঝে যাবি। তার মানে শরীফকে আপনারাই কিছু করেছেন, তাই তো? সুলেমান এবার বসা থেকে উঠে দাঁড়ালো। ফোনটা পকেটে ভরে বলল, প্রমাণ আছে? না। আগে প্রমাণ দেখান, তারপর মেনে নেব। আর আমার এত ফালতু সময় নেই যে আপনার সাথে থেকে সময় নষ্ট করার। আমার বাড়িতে এসে আমায় মিথ্যা বেলেম দেওয়ার অপরাধে আমি আপনার চাকরি সহ পুরো জীবনের ক্যারিয়ার জাস্ট খেয়ে দিতে পারি? সাইফ মাথা নিচু করলো, উঠে দাঁড়িয়ে বলল, এরপর যখন আসবো তখন প্রমাণ সহকারে আসবো। জি অবশ্যই।
সাইফ চলে গেল। বাসার সুলতান পকেট থেকে ফোন বের করে থানার ওসিকে ফোন করে বলে দিল সাইফ ছেলেটা যেন বাড়াবাড়ি না করে, করলে কিন্তু জানে বাঁচবে না। ইমন মেসের পাশে থাকা চায়ের দোকানের বেঞ্চে বসে ইব্রাহিমের দেওয়া কার্ডটা দেখছে। ফোন করবে, আপাতত একটা কাজের ব্যবস্থা হোক, তারপর না হয় অন্য কাজ খোঁজা যাবে। ইমন ফোন করে, ইব্রাহিম সবেই বাসায় ফিরেছে। ইব্রাহিমের দোতলা আলিশান বাড়িতে ইব্রাহিম একাই থাকে, বাবা মা কেউ নেই, এতিম। আকস্মিক ফোন বাজে, ফোনের দিকে চেয়ে দেখলো অপরিচিত নাম্বার। ইব্রাহিম রিসিভ করে হ্যালো বলতে ওপাশ থেকে ইমন সালাম দিয়ে বলল, আমি ইমন বলছিলাম। কোন ইমন? সেদিন আপনার কার্ড দিয়েছিলেন আর বলেছিলেন চাকরির প্রয়োজন হলে যেন আমি আপনারে ফোন দিই। ইব্রাহিম মনে করার চেষ্টা করলো, তারপর মনে হতেই বলল, ও হ্যাঁ, মনে পড়েছে। কাল দেখা করো ক্লাবে। জি, কোন ক্লাবে? শাহবাগ এসে ফোন দিও, ওখানেই থাকবো কাল। জি। ইব্রাহিম ফোনটা কেটে দিল। ইমন ফোনটা পকেটে ভরল, কিছুটা প্রশান্তি হচ্ছে। চাকরিটা হয়ে গেলে আগে বাড়ি ফিরে মাকে পাঠাবে মেহেরিনদের বাড়িতে, মেহেরিনকে নিজের করে নেওয়ার জন্য। তখন নিশ্চয়ই কোনো আপত্তি জানাবে না মেহেরিনের বাবা। ইমন মুচকি হাসলো, আকাশের দিকে তাকিয়ে বলল, প্রিয় মেহেরিন। চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেল কক্ষের 0.79 কিলোমিটার দূরের বাটালি হিল নামক পাহাড়টির নিচে দাঁড়িয়ে আছে এজওয়ান। আকাশটা মেঘলা, যে কোনো সময় বোধ হয় বৃষ্টি হবে। মুখে তার মাস্ক। এজওয়ান সচরাচর দিনের বেলায় বাহিরে বের হয় না, বের হলেও মুখে মাস্ক থাকে। মাস্ক খুলে বের হলে লোকজনের নজরে সব এজওয়ানের দিকেই থাকে। তার বিশেষ কারণ হচ্ছে তার বাহ্যিক সৌন্দর্য। এজওয়ান সুলতানের চোখের মণি নীল থাকার পাশাপাশিও তার আরেকটা দিক হলো সে দেখতে মোটেও বাঙালি নয়। তার ফেসের গঠন ফ্রান্সের মানুষদের মতন। তার বেশিরভাগ সময়টা বেড়ে ওঠা হয়েছে অস্ট্রেলিয়ায়। দীর্ঘ 16 বছর পর সে অস্ট্রেলিয়া কাটিয়ে গত বছর 2019 সালে অক্টোবরে বাংলাদেশে আসে, আর এসে এখানে ওখানে ঘুরছে। প্রায় মানুষ জানে বাশার সুলতানের একটা ছেলে আছে, সে অস্ট্রেলিয়া থাকে, কিন্তু কেউ জানে না এজওয়ান সুলতান দেখতে কেমন। আর যারা দেখেছে তারা জানে না এজওয়ান আসলে বাশার সুলতানের ছেলে। অনেকক্ষণ ধরে পাহাড়ের গায়ে একা দাঁড়িয়েছিল এজওয়ান। বাহাদুর গিয়েছে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে। গত রাতে টানা বৃষ্টি হয়, রাস্তার ধারে কাদায় ভরেছে পথঘাট, চারিপাশে ঘন নীরবতা। নিস্তব্ধতার মধ্যে হঠাৎ এজওয়ানের মনে হলো এক টান সিগারেট না নিলে যেন কিছুই ঠিকঠাক লাগবে না। পকেট থেকে ধীরে হাতে তুলে নিল সিগারেটের প্যাকেট। এদিক ওদিক তাকে নিশ্চিত হলো আশেপাশে কেউ নেই। তারপর ধীরে মাস্ক খুলে নিল মুখ থেকে। লাইটার জ্বালিয়ে চেনা ভঙ্গিতে ধরালো আগুন। প্রথম টানটা গিলে নেওয়ার সঙ্গে সঙ্গে সে পা বাড়ালো পাহাড় ঘেঁষে আঁকাবাঁকা পথ ধরে। এজওয়ান ভেবেছিল এই পাহাড়ের উপরে কেউ নেই, কিন্তু উপরে আসতে দেখে পাহাড়ের মাঝখানে এক মেয়ে দুহাত মেলে দাঁড়িয়ে আছে। এজওয়ান ভ্রু কুচকালো। মেয়েটার পরনে ব্ল্যাক জিন্স প্যান্ট আর কালো রঙের হুডি। এজওয়ানের কৌতূহল হলো মেয়েটাকে সামনে থেকে দেখা, সেজন্য এগিয়ে যেতে হুট করে মেঘ ডেকে বৃষ্টি পড়া শুরু করলো। মেয়েটা পেছনে ফেললো। এজওয়ান তাকিয়ে রইল মেয়েটার দিকে। বৃষ্টির পানিতে দুজনেই ভিজে যাচ্ছে। এজওয়ান চোখ ফেরাতে ভুলে গেছে মেয়েটার থেকে। মেয়েটাকে অন্যরকম লাগলো। মেয়েটার শরীরের রং ধবধবে ফর্সা, গোলাপি ঠোঁট, চোখের মণি বাদামি বর্ণের, লম্বা নাক, নাকে গোল রিংয়ের মতন ছোট নোসপিন। ফেসের কাটিংটা মোটেও বাঙালি নয়, একদম বাহিরের দেশের মতন। বৃষ্টির পানিতে চোখের পাপড়ি কাঁপছে মেয়েটার। এজওয়ান এগিয়ে আসলো ধীর গতিতে। মেয়েটার সামনে দাঁড়িয়ে নেশাধরা গলায় বলল, কে তুমি? মেয়েটা কিছু বলল না। পাশ কাটিয়ে চলে যেতে নিলে এজওয়ান হাত টেনে নিজের কাছে টেনে নিয়ে বলল, নাম কি? বাড়ি কোথায়? সেটা তো বলে যাও। আগুন সুন্দরী। লাস্টের দুটি শব্দ শুনে মেয়েটা বিদ্যুতের গতিতে এজওয়ানের থেকে দ্রুত পায়ে চলে যেতে নিলে এজওয়ান ফের হাত ধরে টান দিলে মেয়েটা এজওয়ানের বুকে ধাক্কা খেয়ে তর্জনী তুলে বলে, ব্লাডি রাস্কেল, ডোন্ট ইউ ডেয়ার কাম নিয়ার এগেইন, জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি। মেয়েটা চলে গেল। এজওয়ান বাঁকা চোখে দেখলো মেয়েটার চলে যাওয়ার আগে কপাল কুঁচকে আসলো। কি তেজ মাইরি! পাহাড় থেকে নিচে নামতে দেখতে পেল মেয়েটা কালো রঙের গাড়িতে উঠে চলে গেল। এজওয়ান গাড়ির পেছনে থাকা নাম্বারটা দেখে নিল, নিজের গাড়ির কাছে আসলো। বৃষ্টি আসায় বাহাদুর বসেছিল গাড়ির ভেতরে। এজওয়ানকে ভেজা শরীর নিয়ে গাড়িতে উঠে বসতে দেখে বলল, কই ছিলি তুই? এজওয়ান গম্ভীর গলায় বলল, পাহাড়ের চূড়ায়। কি করতে? আমার একটা কাজ করে দে। বল কি কাজ? ঢাকা মেট্রো হন্ডা 153421। এই গাড়ির মালিককে সেটা যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করবি। নাম কি, কোথায় থাকে, কি করে, এভরিথিং। কার গাড়ির নম্বর এটা? সেটা তো আমাকে জেনে না জেনে গেছি। এখানে যা এসেছিস বলছি তাই কেন? কর। এটা তো বাহাদুর মাথা অস্ট্রেলিয়া না। নাড়ালো। এখানে তোর বাপ বাহাদুর ভাইয়ের মাথা শত্রু নাড়ালো। স্বভাব নেই। এজওয়ান ক্রোধ নিয়ে গাড়ি যদি কেউ চালালো। তোর এই সবই মেয়েকে তো আসতো সে আছি। দেখে নিবে। কিসের এজওয়ান কাজ সুলতানকে করতে ধাক্কা এসেছি? দিয়ে সরিয়ে তুই দেওয়া, এখানে তাই না? খাচ্ছিলাম। বুঝিয়ে দিবে মেয়েটাকে। রাতের দিকে আফিয়া বলো। সুলতান ফোন কোন দিলেন মাইয়া? এমনি সোলেমানকে। ভাইজান, জিজ্ঞাসা করলেন, তোমার চাচা আমি তো বাসায় আসতে হসপিটালে না এসে আসতেই কোনো মেয়েকে প্রশ্নে দেখলে ঝুড়িয়ে এসেছিল। আমাকে তো প্রশ্নে হসপিটালে ঝুড়িয়ে ফোন বসেছিল। করে জানানো হয়েছে সেই জন্য রাগ হসপিটালে হচ্ছিল। যাবো।
রাখছি। আফিয়া সুলতান হা হয়ে গেলেন। তার ছেলে আসবে, সে তো ভেবেছিল আসবে না। আফিয়া সুলতান শুরু করবে অন্য একটা ঘরে যাক, এসব কিছু করা লাগবে না। ছেলে যখন বলেছে তখন আসবেই। ইব্রাহিম আর জানিয়েছে সুলাইমানকে। সুলাইমান সেটা দেখে জিজ্ঞাসা করলো, ওভাবে তাকিয়ে আছো কেন? আমার কাজ আমাকে করতে দে। এই যে এই কাজ সেদিন তো জ্ঞান দিল, আমার ঘরে বেডের ঘরে জায়গায় বসেছিস। হবে, সেটাই তো করছি। আমার বেডের জায়গায় হবে, তাও আবার তোদের মতো সস্তা না। সুলাইমান তার ছেলে শহীদ বলল, এখন তো আমার জীবনে ওর চ্যাপ্টার 12 বছর আগে ক্লোজ হয়ে গেছে। কাল ও সকালে যাওয়ার মতন আমার জীবন চলবে না। পরের দিন সকালে ইমন তার বাসায় আমাকে ইব্রাহিমকে কল দিতে ইব্রাহিম ইয়াসিনের বাসা থেকে যাক। ইমন ইয়াসিনের কিরে, দরজা খুলছিস না কেন? ইব্রাহিম ইমনকে বেঁচে আছিস নাকি মরে গেছিস? টার্গেট মরে গেলে বল, অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে সুলতানের এখানে আসতে বলে। কোন বালতি তাহলে মুখে কি বোকা পড়ছে তোর, নাকি পা হাত ভাঙা? সেটা দরজা খুলতে পারছিস না? তাহলে দরজা খুলছিস না হারামজাদা? দরজা খুল বলছি তাড়াতাড়ি। তোমাদের অবস্থা কেন? খাওয়া শেষ? তাহলে ফিরে শোন। আর শোন, চাচা বললে তুই রেগে গিয়েছিলি। রাগ করার কারণ কি? ইমন কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। আমার বাসায় দিয়ে সময় ঠিক আছে। সব ঠিকঠাক? নতুন জমি নাকি আমি? ইব্রাহিম নিতে তার এসেছিস? চাবিটা কোথায়? ইমনকে দিয়ে বলল, এই ছেলেকে মলে ইসলাম কেন? শপিং ইমন করতে? চাবিটা নিয়ে ইয়াসিনের শপিং দিকে করতে? দেওয়ার ভিডিও তো তারপর এখন টেনে এসেছি। কাকু, কবে ঠিক হলো? মা বলেছে এসব করতে। চট্টগ্রামে জাস্ট একটা সালে বাড়ি সব শিরোনাম। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।